হিসাব বিজ্ঞানের বেসিক ক্লাসে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের ক্লাসে আমি শিখাবো নবম ও দশম শ্রেণীর অ্যাকাউন্টিং বইয়ের দশম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণীর মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী কিভাবে প্রস্তুত করবো সেটি। তাহলে দেখো, মালিকানা সত্ত্বের বিবরণীতে কোন কোন এন্ট্রি বসবে আমরা সেটি এখন দেখে নিব। সেটার আগে আমাকে জানতে হবে হিসাব বিজ্ঞানের একটা মৌলিক হিসাব সমীকরণ আছে। এটা হচ্ছে এ ইকুয়াল এ প্লাস ই। এখানে এ হচ্ছে সম্পদ, এল হচ্ছে দায়, ই হচ্ছে মালিকানা সত্ত্ব বা ইকুইটি। এর মধ্যে রয়েছে আবার চারটি অংশ, সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। অর্থাৎ এখানে রয়ে গেছে এর মধ্যে মালিকানা সূত্রের মধ্যে চারটি উপাদান আছে। একটি হচ্ছে মূলধন, একটি হচ্ছে আয়, একটি হচ্ছে ব্যয় সমূহ, আর একটি হচ্ছে উত্তোলন। তাহলে এখানে চার উপাদানের মধ্যে দুইটি উপাদান মূলধন এবং আয়, এই দুইটি উপাদান মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে, আর ব্যয় এবং উত্তোলন এই দুইটি উপাদান মালিকানা সত্ত্বকে হ্রাস করবে। তাহলে আমাদের মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে এই চারটি উপাদানকে বিবেচনা করা হয়ে থাকে। তাহলে মালিকানা সত্ত্বের বিবরণী প্রস্তুত তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটি কি টানতে হবে, গড় বা ছক অঙ্কন করে নিতে হবে। সেখানে থাকবে বিবরণ, টাকা টাকা। তাহলে দেখো, প্রথমে দেওয়া থাকবে মূলধন, যেটাকে প্রারম্ভিক মূলধন বলা হয়। তাহলে প্রথমে আমরা মূলধন লিখবো, এই মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব। অতিরিক্ত মূলধন সমন্বয়ে থাকে অথবা রেভিনিউ থাকে মাঝে মাঝে। মূলধনের সুদ, মূলধনের সুদ সমন্বয়ে থাকবে। মূলধনের সুদের ক্ষেত্রে এটাও মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হবে, মূলধনের সুদ যোগ হবে। মূলধনের সুদের ক্ষেত্রে যেটা রেভিনিউর মধ্যে মূলধন দেওয়া থাকবে প্রারম্ভিক মূলধন, সেটা থেকে সুদ বের করার সময় তাহলে পুরো বছরে সুদ বের করতে হবে। এরপরে যেটা অতিরিক্ত মূলধন থাকবে, সে অতিরিক্ত মূলধনটা যে তারিখে নিয়ে আসবো সে তারিখ অনুযায়ী ধার্য করতে হবে। যদি তারিখ উল্লেখ না থাকে তাহলে 6 মাসে ধার্য করতে হবে। মূলধনের সুদের ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে, যদি মূলধনের সুদ রেভিনিউর মধ্যে দেওয়া থাকে সেই ক্ষেত্রে ওই রেভিনিউর মূলধনের সুদটা কিন্তু মালিকানা সত্ত্বের বিবরণীতে আসবে না। মূলধনের সুদ আসবে যেটা সমন্বয়ের মধ্যে দেওয়া থাকবে সেই সুদটা। এরপরে নেট লাভ বা নেট মুনাফা, যেটা আমরা বিশদ আয় বিবরণী থেকে ফলাফল পাবো সেটি যোগ করতে হবে। নিট ক্ষতি বিয়োগ করতে হবে। উত্তোলন, উত্তোলনটা বের করতে হবে মূলধন থেকে। উত্তোলনটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নগদ উত্তোলন, একটা হচ্ছে পণ্য উত্তোলন। নগদ উত্তোলন এটাও বাদ যাবে মূলধন থেকে, পণ্য উত্তোলন সেটাও বাদ যাবে। উত্তোলনের সুদ, উত্তোলনের সুদের ক্ষেত্রে শুধুমাত্র নগদ যেটা উত্তোলন থাকবে সেই উত্তোলনের উপর সুদ ধার্য করতে হবে। পণ্য উত্তোলনের উপর কোন ধরনের সুদ ধার্য করা হবে না। উত্তোলনের সুদ যদি রেভিনিউর মধ্যে থাকে তাহলে সেই রেভিনিউর উত্তোলনের সুদটা মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। উত্তোলনের সুদটা যদি সমন্বয় থাকে সেটা অন্তর্ভুক্ত হবে। উত্তোলনের সুদের ক্ষেত্রে তারিখ উল্লেখ না থাকলে 6 মাসে সুদ ধার্য করতে হবে। তাহলে আয়কর, আয়কর এটাও উত্তোলন, এটাও মূলধন থেকে বিয়োগ করতে হয়। এরপরে বিয়োগ জীবন বীমা প্রিমিয়াম, এই জীবন বীমা প্রিমিয়াম মূলধন থেকে বাদ যাবে, কিন্তু যদি বীমা প্রিমিয়াম থাকে সেই ক্ষেত্রে বাদ যাবে না, জীবন বীমা প্রিমিয়াম বাদ যাবে। এরপর সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যদি আজকে এই ক্লাসটি তোমরা ভালো করে দেখো, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী প্রস্তুত করতে বললে আমরা খুব সহজে সঠিকভাবে প্রস্তুত করতে পারবো। এইখানে যে সকল আমি এন্ট্রি দিচ্ছি সবগুলোই মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণীর জন্য কাজে লাগবে বা আসবে। ধন্যবাদ সবাইকে।